ভাগ্যের পরিহাসে ৩ মাসের অন্তঃসত্ত্বা ভাবিকেই যে বিয়ে করতে হবে এমনটা কখনো ভাবিনি। ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছি অযাচিতভাবেই। ভাইয়া অগত্যা খুন হওয়ার পরই বাবা মা মিলে কথাকে এবাড়ির বউ করেই রেখে দেয়। বাসর ঘরে সুন্দর করে বউ সাজিয়ে রাখা হয়েছে কথাকে। কথাকে দেখে মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি ফুল একটু হাতে স্পর্শ পেলেই ঝরে পড়বে। আমি কথার কাছে বসে যখনই তার মাথার ঘোমটা সরাতে যাব তখনই কথা আমার গালে ঠাস করে চড় বসিয়ে বলল, আমার স্বামীর খুনি যেন আমাকে কখনো স্পর্শ না করে। কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে গেল। যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম সেই মানুষটা এমন কথা বলতে পারলো। খাট থেকে একটা চাদর আর একটা বালিশ ছুঁড়ে দিয়ে বলল, আমি কোনো খুনির সাথে থাকতে চাই না। আমি বালিশ আর চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে হারিয়ে গেলাম ১ বছর আগে সেই সোনালি দিনে। কথা আর আমি দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম। শিশুকাল থেকেই কত হাজারো স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে। কিন্তু যখন জানতে পারি বাবা মা ছোট থেকেই কথাকে সজীব ভাই আর বউ বানাবে বলে ঠিক করে রেখেছিল, তখনই নিজের ভালোবাসাকে নিজের বুকেই দাফন করে দিই। কথা অনেক কান্না করে, কিন্তু পারিনি মা বাবার সাথে বেইমানি করতে। না পারার পিছনেও কারণ আছে, কারণ আমাকে নাকি তারা কুড়িয়ে পেয়ে ছেলের আদর দিয়ে এত বড় করেছে। কথার বিয়ের আগের দিন খুব কেঁদেছিলাম কথা আর আমি। বাঁশবাগানে বসে শেষবার দুজন দুজনের হাত রেখে স্বপ্নগুলো দু চোখের জলে ভাসিয়ে দিয়েছিলাম। আচ্ছা রাত, চলো না আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবে? পালিয়ে গিয়ে হয়তো আমাদের দুজনের ভালোবাসাটা পূর্ণতা পাবে, কিন্তু ভেবে দেখেছো একবার আমাদের দুই পরিবারের কত মানুষের ভালোবাসায় ছেদ পড়বে? বাবা মা কত মানুষকে দাওয়াত দিয়েছে, তাদের সম্মানটা ধুলোয় মিশে যাবে। জানো, আমরা হাঁটতে শিখি হয়তো নিজেদের পায়ে, কিন্তু আমাদের হাতটা সবসময় দৃঢ় একজোড়া হাত ধরে রাখে, তারা হচ্ছে বাবা মা। তাই তাদের মুখের হাসির কাছে আমাদের ভালোবাসা হাজারবার কুরবানি করতেও পারি। রাজ, আমায় একটু বুকে নেবে? কাল তো অন্য কারোর হয়ে যাব, নাও না একটু বুকে। সেদিন রাতে কথাকে একা ফেলেই চলে এসেছিলাম। খুব করে ইচ্ছে করছিল কথাকে জড়িয়ে ধরে বলতে, তোমাকে যে বুকেই রাখতে চাই, কিন্তু পারিনি। জানি কথাকে একবার বুকে নিলে আর বুক থেকে সরাতে পারবো না। পরের দিন কথার বিয়ে। কথা আর আমাদের বাড়ি ছিল পাশাপাশি। কথাকে বউ সাজে দেখে কলিজাটা ফেটে যাচ্ছিল। কথার বউ সাজার স্মৃতিগুলো আমাকে ক্যামেরা বন্দি করতে হয়েছে। বাসর ঘর সাজানোর দায়িত্বটা বাবা আমার কাঁধেই দিয়েছিলেন। চোখের পানি আর গাঁদা গোলাপ ফুলের সংমিশ্রণে বাসর ঘরটা সাজিয়েছিলাম। আমার আর ভাইয়ার পাশাপাশি রুম ছিল। ভাইয়ার বাসরটা হয় আমার রুমের পাশেই। যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম সে যখন বাসর ঘরে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত, তখন আমি বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে ব্যস্ত ছিলাম। মাঝ রাতে বুক চাপড়ে চাপড়ে বলেছিলাম, হে সৃষ্টিকর্তা, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য এমন একটা দিন আমার জন্য রেখেছিলে? নিজের ভালোবাসার মানুষকে ভাবি ডাকা কতটা যে কষ্টকর, সে কষ্টের সম্মুখীন যেন কেউ না হয়। বিয়ের ৩ দিন পর বাবা মা নানুর বাড়িতে গেলে কথা তার রুমে আমাকে ডেকে নেয়। সজীব ভাইয়া ছিল অফিসে। কেমন আছো? ভাবি, অনেক ভালো আছি। আমার মুখে কথা ভাবি ডাকটা শুনে চমকে যায়, কারণ যে মুখে সব সময় কলিজার টুকরা ডাকতাম আজ সেই মুখেই ভাবি বলে ডাকলাম। রাজ, প্লিজ ভাবি ডেকো না। তোমার মুখের ভাবি ডাকটা আমার কাছে কলিজার ভিতরে লাগছে। প্লিজ ভাবি, এসব বলবেন না। আচ্ছা, এসব বাদ দাও। সত্যি কি ভালো আছো তুমি? আমার জন্য কি তোমার মন একটুও কাঁদে না? কত স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে। ভাবি প্লিজ থামবে? কিছু বলার থাকলে বলো। আমি বাসর রাতে সজীবকে স্বামীর অধিকার দিইনি। মানে কি বলছো এসব? হ্যাঁ, সত্যিই বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি
আমাদের পথের কাঁটা সজীবকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়, তাহলে তোমার আর আমার মাঝে কোনো বাধা থাকবে না। ছি ভাবি, তুমি কি সত্যিই আমায় ভালোবাসতে? আমাকে ভালোবাসলে তুমি এমন কথা কখনো বলতে পারতে না। কি করব, আমি যে আর পারছি না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। সত্যি আমাকে তুমি তোমার বুকে টেনে নাও। ভাবি প্লিজ এসব কিছু বলো না। আচ্ছা, আমি যে তোমার ভাই আর বউ, তোমার কষ্ট হয় না? তোমার কি আমাকে পেতে মন চায় না? আমার প্রাণ মন সব যে তোমায় দিয়ে দিয়েছি। কি বলছো? থামবে ভাবি তুমি? হঠাৎ ভাইয়া রুমে এসে বলতে লাগলো, কি রে, আমার অবর্তমানে তোরা দেওর ভাবিতে কি শলা পরামর্শ করছিস? ভাবি অকপটে চোখের পানি মুছে নিল। ভাইয়া রুমে এসেই ভাবির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি উঠে চলে যাচ্ছিলাম, ভাইয়া ডেকে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, বাহিরে দাঁড় করানো আছে, তোর পছন্দ না হলে বলিস। আমি বাহিরে তাকিয়ে দেখি বাহিরে একটা বাইক দাঁড় করানো। জানালার পাশ দিয়ে যেতেই দেখলাম কথা আমার দিকে চেয়েই ভাইয়াকে জড়িয়ে ধরল। তোমার হঠাৎ কি হলো? যে মেয়েটা বাসর রাতে আমাকে স্পর্শ করতে দিল না, সেই মানুষটা আজ আমায় জড়িয়ে ধরলো? নাকি শাড়িটা পছন্দ হয়েছে? নীল পাড়ে তাঁতের শাড়ি। হ্যাঁ, বেশ পছন্দ হয়েছে। কথার বেশ শব্দটা একদম হৃদয়ে এসে নাড়া দিল। বুঝতেই পারলাম কথা আমাকে দেখানোর জন্যই ভাইয়াকে জড়িয়ে ধরেছে। দিনগুলো ভালোই কাটছিল। দুপুরবেলায় ঝুম করে বৃষ্টি নামলো। কথা আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার ভাবি, দরজা লাগিয়ে দিলেন কেন? জানো না কি জন্য লাগিয়ে দিয়েছি? ভাবি, এভাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমার ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ভাবি প্লিজ পাগলামি করো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি তুমি আর একটা বারও কথা বলো তাহলে আমি সবাইকে বলবো তুমি জোর করে রুমের দরজা লাগিয়ে দিয়ে আমার সাথে নোংরা কাজ করতে চেয়েছো। আমার হাত পা ভয়ে জড়সড় হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় বললাম, ভাবি প্লিজ এমন কিছু করো না। কেউ কিচ্ছু জানবে না, তবে আজ আমি যা চাইবো তা দিতে হবে। কথাটা বলেই চেপে ধরলো হাতখানা। হঠাৎ দরজার ওপাশ থেকে ভাইয়া নক করছে। ভাইয়া এভাবে দেখলে হয়তো মরেই যাবে। দরজা নক করতেই ভাবি আমাকে ধাক্কা দিয়ে খাটের নিচে ঢুকিয়ে দিল। ভাবি স্বাভাবিক হয়ে দরজা খুলেই ভাইয়াকে জড়িয়ে ধরলো। কি করছিলে এতক্ষণ দরজা বন্ধ করে? সারপ্রাইজ দিলাম। তাই বুঝি? সারপ্রাইজ দিলে যে দুষ্টুমি করতে হয়? এই না, কাছে আসবে না কিন্তু। এই বলে ভাইয়াকে নিয়ে খাটের ওপর পড়ে গেল ভাবি। জানি না কেন এত কষ্ট হচ্ছে। এই দুষ্টু, যাও ফ্রেশ হয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। ভাইয়া চলে গেলে ভাবি আমাকে খাটের নিচ থেকে বের করে বলে, রাজ, তোমার হিংসা হয় না? তোমারই সামনে তোমার প্রিয় মানুষকে অন্যজন আদর করে। আপনি আমার ভালোবাসার মানুষ নন, আপনি এখন আমার ভাবি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে পড়লাম। এরপর আস্তে আস্তে ভাবি ভাইয়াকে মেনে নেয়। হঠাৎ একদিন জানতে পারলাম ভাবি প্রেগনেন্ট। সেদিন ভাবিকে একটা শাড়ি গিফট করেছিলাম। ভাবি আড়ালে ডেকে নিয়ে ক্ষমা চেয়েছে তার কৃতকর্মের জন্য। সাথে এও বলেছে সবার ভালোবাসা পূর্ণতা পায় না। তুমি আমার কাকাতো বোন জিরিনকে বিয়ে করে নাও, মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। জি আচ্ছা, তুমি যাও, আমাকে নিয়ে কারোর চিন্তা করতে হবে না। ইদানিং জেরিন মেয়েটা আশেপাশে ঘুরঘুর করছে। বাবাও আমাকে বিয়ে করতে বলছে। বাবার কথা আমি কখনো ফেলতে পারি না, তাই বাবাকে বলেছি তোমরা যা ভালো মনে করো তাই করো। কিন্তু হঠাৎ একদিন আমার লেখা ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম না। ডায়েরিটা কে নিল তাহলে? ডায়েরিটা অন্য কারোর হাতে পড়লে সর্বনাশ, কারণ ডায়েরিটাতে কথাকে নিয়ে হাজারো স্মৃতিতে পরিপূর্ণ। ডায়েরিটা হারানোর দিন 10 পরেই আমি একটু শহরে যাই। পরের দিন সকালে বাড়ি ফিরে যা দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ভাইয়াকে কে যেন গত রাতে মেরে নদীর ধারে ফেলে রেখেছিল। সকালে লাশ নিয়ে আসে। তারপর মাসখানেক পরে ভাবির সাথে বাবা মা পরিবারের সবাই মিলে আমাকে বিয়ে পড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা কাঁথা আমার গায়ে জড়ানো। কথা সকাল সকাল উঠে পড়েছে।
বাবাকেও কেমন জানি ইদানিং মন মরা লাগে, কথা একদম আমাকে সহ্য করতে পারে না। যাকে এতটা ভালোবাসি সেই মানুষটাই আমাকে বুঝলো না। পরের দিন রাতে কথা আমাকে বলল, রাজ, আমি তোমার কাছে ডিভোর্স চাই। তুমি আমার স্বামীকে খুন করেছো। তোমার ডায়েরিটা যখন বিছানার নিচে পাই তখনই সব ক্লিয়ার হয়ে যায়। তুমি একটা খুনি। কেন খুন করলে তোমার ভাইয়াকে? তোমাকে তো সে নিজের কলিজার টুকরা ভাবতো। তোমার কোনো চাওয়াই তো সে অপূর্ণ রাখেনি। কেন করলে? কেন আমাকে বিধবা বানালে? আমি তোমাকে দেখতেও চাই না। আমার মন চায় তোমাকে খুন করতে। আমি কি বলবো? কথার মুখে এমন কথা শুনে নিজেই স্তব্ধ হয়ে গেলাম। পারছি না আর সইতে। রাগ করে বলেই দিলাম, হ্যাঁ, আমিই খুন করেছি ভাইয়াকে। খুন করো আমায়, আমিই খুনি। কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। পরের দিন সকালবেলা পুকুর পাড়ে বসে আছি আর কথার কথা ভাবছি। এমন সময় জেরিন আসলো। রাজ ভাইয়া, মনমরা হয়ে বসে আছো কেন? না, এমনি। তুমি আমাকে আপন ভাবতে পারো না? তোমার কষ্টতে তো আমারও কষ্ট হয়। যাবি তুই এখান থেকে? যাচ্ছি ভাইয়া। তুমি সন্ধ্যায় একটু বাসায় আসবে? আমাদের রুমের ফ্যানটা চলছে না। আম্মু তো নানু বাড়ি, তুমি যদি ঠিক করে দিয়ে যেতে। আচ্ছা তুই যা, আমি যাব। আচ্ছা ভাইয়া। জেরিন চলে গেল। হৃদয় আমাকে ফোন দেয়। হৃদয়দের বাসায় গেলে অনেকটা লেট হয়ে যায়। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন ধরতেই ওপাশ থেকে জেরিন বলল, ভাইয়া, তুমি আসলে না যে? গরমে ঘুম আসছে না আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা। আমি জেরিনদের বাসায় গিয়ে ডাক দিতেই জেরিন দরজা খুলে দিল। ভাইয়া বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর জেরিন এক গ্লাস শরবত আমার হাতে দিয়ে বলল, খেয়ে নাও, যে গরম পড়েছে। ভাইয়া, তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। এই চুপ কর, শরবত দিলে দে। আমি শরবত খেয়েই কেমন যেন মাতাল মাতাল অনুভব করলাম। জেরিন আমার কাছে আসতে লাগলো। জেরিন কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে। আমার চোখ দুটি কেমন যেন ঝাপসা হয়ে আসছে। জেরিন আমায় জড়িয়ে ধরে বলল, আজ আমি আমার ভালোবাসা আদায় করে নেব। তারপর আর কিছু মনে নেই। সকালবেলা কারোর দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙল। ঘুমে চোখ খুলতে পারছি না। এদিকে বুকে ভারী কিছু অনুভব করছি। চোখ মিলেই দেখি জেরিন আমার বুকে শুয়ে আছে। সব কিছু দুঃস্বপ্নের মতন লাগছে আমার কাছে। জেরিনকে বুক থেকে সরাতে চেয়েও পারছি না। জেরিন আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। এদিকে মনে হচ্ছে দরজাটা কেউ বাহির থেকে ভেঙে ফেলেছে। আমার নিচের দিকে চেয়ে দেখি আমার পরনেও ঠিকমতো কাপড় নেই। কি হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ কে যেন দরজাটা ভেঙে ফেললো। হঠাৎ দরজাটা ভেঙে এলাকায় কয়েকজন লোক ঘরে প্রবেশ করলো। দরজা ভাঙার শব্দে জেরিনের ঘুম ভেঙে যায়। কাপড়টা কোনো মতে শরীরে জড়িয়ে কাঁদতে লাগে। আমি কিছু বুঝতে পারছি না। সব কিছু আমার কাছে স্বপ্নের মতন লাগছে। হঠাৎ জমির সাহেব বলে উঠল, ছি রাজ, তোমাকে না ভালো মনের মনে করতাম, শেষ পর্যন্ত এ কাজ। জেরিনের মা দরজা ধাক্কালে যখন জেরিন দরজা খুলছিল না তখন আমাদেরকে ডেকে নিয়ে আসে। কিন্তু যা দেখলাম, বিশ্বাস করেন আমি এসবের কিছুই জানি না। আমাকে জেরিন এখানে নিয়ে এসেছিল। সবাই জেরিনকে ডেকে বলল, রাজ যা বলছে তা কি সত্যি বলছে? জেরিন সবার মুখের কথা শুনে মুখ ধরে কেঁদে দিয়ে বলল, রাজ ভাইয়া আমাকে বিয়ে করার কথা বলে সারা রাত আমার সাথে। কথাটা বলে আবারও কান্না করে দিল। সবাই ছিছি করছে। বাবা এসে আমার গালে চড় মেরে বলল, সত্যি, পর কখনো আপন হয় না। জানি না কার না কার পাপের ফসল ছিলি তুই, সেই জন্য এলাকায় আমার মান সম্মান ডোবালি। বাবার কথা শুনে মনে হলো কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। মনে মনে ভেবেছিলাম কেউ আমার কথা বিশ্বাস না করলেও বাবা অন্তত বিশ্বাস করবে। কিন্তু সবার মতন বাবাও এমন করলো। জেরিনের মুখের দিকে তাকাতেই জেরিন মাথাটা মাটির দিকে নামিয়ে ফেলল। জানি না জেরিন কেন এমন করলো। সত্যি যদি জেরিন আমাকে ভালোবাসে তবে কেন এমন করলো? বিকেল বেলা জেরিনদের বাড়ির সামনে সালিশ বসলো। সবাই বলল জেরিনকে আমার বিয়ে করতে হবে। আমি কিছু বললাম না, শুধু জেরিনের দিকে তাকালাম। জেরিন মুচকি মুচকি হাসছে।
সামনে শুক্রবার জেরিন আর আমার বিয়ে। বাসায় আসতেই দেখি কথা অন্য মুখ করে বসে আছে। কথার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। রাত প্রায় 9টা। একা একা জানালার ধারে বসে আছি। কথাকে দেখলাম আজ খুব সুন্দর করে সেজেছে। চোখে কাজল দিয়েছে, হাতে সেই আমার দেওয়া কাঁচের চুড়ি, কপালে ছোট্ট করে টিপ দিয়েছে, সাথে কালো পাড়ের নীল শাড়ি। দেখে মনে হচ্ছে আকাশ থেকে একটা পরী নেমে এসেছে। কথার আজ বাসর রাত এমন মনে হচ্ছে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? আমাকে কি জেরিনের থেকে খারাপ লাগছে দেখতে? আমি কিছু না বলেই মুখ ফিরিয়ে নিলাম। কি হলো, মুখ ফিরিয়ে নিলে কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? জানো, তোমার ভাইয়া মরে যাওয়াতে আমি যতটা না কষ্ট পাইনি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আজ তোমার নামে মিথ্যে অপবাদে। সত্যি, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি জানি তুমি এমন কিছু করতেই পারো না, কারণ বিয়ের পর আমি তোমাকে জোর করেছিলাম, তবুও তুমি আমায় স্পর্শ করনি। তোমাকে বিয়ের পর থেকে কত কষ্ট দিয়েছি, তোমারই ভাইয়ার খুনি ডেকেছি, তোমাকে কত বকা দিয়েছি। বিয়ের পরও তোমাকে দিইনি স্বামীর অধিকার। তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো, তোমার বুকে নেওয়ার জন্য আজ মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। আমাকে বুকে নেবে? আমি যে পাপী, চরিত্রহীন। চুপ করো, তুমি সত্যিই ভালো। পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝলেও আমি তোমাকে চিনি। এই কথা বলে কথা আমাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গেল। আমি না তোমার স্ত্রী? কাছে আসো। এই কথা বলে কথা আমাকে শক্ত করে জড়িয়ে নিল। কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখার পর কথা টেবিল থেকে এক গ্লাস দুধ এনে বলল, খাও। আমি দুধটা এক নিঃশ্বাসে খেয়ে কথাকে বললাম, কাল সকালে টেবিলের পর্দার নিচে একটা চিঠি আছে, পড়ে দেখো। হ্যাঁ, দেখতেই হবে। আমার কলিজার টুকরা যখন লিখেছে। এদিকে আস্তে আস্তে আমার শরীর অবশ হতে লাগলো। চোখ মেলতে পারছি না, সব কিছু ঝাপসা লাগছে। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। কথা, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। কথা হু হু করে হেসে দিল। বাঁচাবো তোকে, যে আমার স্বামীর হত্যাকারী চরিত্রহীনা? আমি শরীর নাড়াতে পারছি না। শেষবারের মতন কথাকে দেখে নিলাম। মনে মনে বললাম, সুখে থেকো তুমি। এদিকে কথার আজ আনন্দের দিন, কারণ তার স্বামীর হত্যার প্রতিশোধ নিজের হাতে নিয়েছে। রাজ যে দুধ খেয়েছে তার সাথে বিষ মিশিয়ে সবাই ভাববে রাজ লজ্জায় সুইসাইড করেছে। রাজ মারা গেলে রাজের কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে কথা আবার কেঁদে দেয়। হঠাৎ কথার মনে হলো, রাজ তো তাকে বলেছিল টেবিলের পর্দার নিচে চিরকুটের কথা। কথা পর্দা সরিয়ে একটা কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিয়েই দেখতে পাই, প্রিয় কলিজার টুকরা, তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে, যেখান থেকে কেউ ফিরতে পারে না। কথা এই লাইনটা পড়ে থমকে যায়। কি হলো, অবাক হলে? অবাক হওয়ার কিছু নেই। বেদনার রং নাকি নীল হয়, তাই নীল কালিতেই লিখলাম। জানো, যখন তুমি বিষ নিয়ে এসে লুকিয়ে রাখো তখনই বুঝতে পারি এটা তুমি আমার জন্য এনেছো, কারণ তোমাকে যে ভালোবাসি আমি সব বুঝতে পারি। তবে আজকেই যে আমাকে মেরে ফেলবে এটা ডায়েরিতে লিখে রেখেছো, সেটা সকালেই পাই আমি আমার ডায়েরি খুঁজতে গিয়ে। এই শোনো, তোমার ডায়েরিটা পুড়িয়ে ফেলে দিও। জানো, আজ আমি অনেক সুখী। পৃথিবীতে কয়জনের এমন ভাগ্য হয় নিজের প্রিয় মানুষটির হাতে মরার? শেষ একটা কথা বলছি, আমি ভাইয়াকে খুন করিনি। কথা চিঠিটা বুকে নিয়ে নীরবে অশ্রু ঝরায়। সকালবেলা খবর হয়ে যায় এলাকায় রাজ গত রাতে সুইসাইড করেছে। জেরিন এই কথা শুনে এক প্রকার পাগল হয়ে যায়। জেরিন রাজের মুখটা দেখে রাজ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। বিকেলে রাজের দাফন কাফন শেষ হয়ে গেল। কথা ব্যালকনিতে দাঁড়িয়ে রাজের স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে। সে তো এমনটা চায়নি। পরের দিন কথা রাজের ছবিটার দিকে তাকিয়ে কাঁদছে। এমন সময় খবর এলো জেরিন নাকি সুইসাইড করেছে। সুইসাইড করার সময় জেরিনের হাতে একটা সুইসাইড নোট ছিল। কথার তাদের কাকাদের বাড়িতে জেরিনকে দেখতে গেলে তার কাকাতো ভাই কথার হাতে কাগজটা দিয়ে বলে, এটা জেরিন আপার হাতে ছিল, এটা আপনাকে দিতে বলেছে। প্রিয় কথা আপু,
শুরুটা কিভাবে করব আমি জানি না। প্রথমেই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমার জন্য রাজ সুইসাইড করেছে। রাজ সত্যিই পবিত্র ছিল। ছোটবেলা থেকেই রাজকে আমি ভালোবাসতাম। রাজকে পাওয়ার জন্যই এই জঘন্যতম কাজ করি। রাজ ভাইয়াকে ফ্যান ঠিক করার জন্য বাসায় ডেকে এনে ঘুমের ওষুধ খাইয়ে নোংরামি করি। ক্ষমা করে দিও আমায়। আমি আর এই পাপী জীবন নিয়ে বাঁচতে চাই না। ইতি, তোমার অপরাধী বোন। কথা চিঠিটা পড়ে সবার সামনে চিৎকার করে বলতে লাগলো, রাজ, কেন এমনটা করলে তুমি? আমাকে কেন বললে না? কেন সবটা জেনে শুনে মৃত্যুর পেয়ালা পান করলে? কথা দৌড়ে রাজের কবরে গিয়ে লুটিয়ে পড়ে বলতে লাগলো, রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই অপরাধী। তোমাকে আমার কাছে নিয়ে যাও। আমি সত্যিই অপরাধী। তোমার কাছে আমাকেও নিয়ে যাও। এই বলে কবরে কাঁদতে লাগলো। এদিকে এলাকার লোকজন কথাকে বাসায় নিয়ে আসলে কথা সবাইকে বলে দিল রাজকে সে খুন করেছে, তাই সবাই তাকে যেন ফাঁসি দেয়। পুলিশ এসে কথাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কথা এখন পাগল। অন্যদিকে রাজের পালিত বাবা আরাফ সাহেব মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলল, এখন সব সম্পত্তির মালিক আমি। কারণ পৃথিবীর সবাই জানলেও রাফি যে তার ভাইয়ের ছেলে সে ছাড়া আর কেউ জানতো না। লন্ডনের 1000 কোটি টাকার সম্পত্তি এখন তার নামে। হঠাৎ আরাফ সাহেবের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, আপনার একমাত্র ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরাফ সাহেবের হাত থেকে ফোনটা পড়ে গেল। যে ছেলের জন্য এত কিছু করলো, নিজের ভাইয়ের ছেলেকে খুন করলো, আজ তারই ছেলে মারা গেল। এটাই কি প্রকৃতির বিচার? সব কিছু কুয়াশার মতন হয়ে গেল আরাফ সাহেবের কাছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।